your multicultural radio station. Time here at our studio is approaching 9:30. Time for the Bangladesh Community Program. Stay with us. পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। প্রিয় শ্রোতা, ফিরে এলাম সপ্তাহান্তে আপনাদের মাঝে বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে। আপনারা টিউন করেছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আপনাদের সাথে থাকছি আমি অভি, এবং আমার সাথে আছে আমি লুসি এবং আমি জুবায়ের। আমরা 3 বন্ধু মিলে আজকে হাজির হয়েছি আপনাদেরকে কিছু নস্টালজিক মুহূর্ত উপহার দেবার প্রত্যাশায়। আর আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আমাদের জানাচ্ছে জুবায়ের। আজকে আমরা শেয়ার করব আমাদের সময়কার শৈশব, কৈশোর এবং আমাদের তারুণ্য। সেই সাথে থাকবে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কেমন হবে, কি কি নতুন ধরনের প্রযুক্তি আমরা ভবিষ্যতে পেতে পারি সে সম্পর্কে কিছু ধারণা। আর বরাবরের মতো গান তো থাকবেই, তবে আজকের বিষয়ের সাথে মিল রেখে আমরা এমন কিছু গান বাছাই করেছি যেখানে থাকবে একই রকম নস্টালজিক আবেগের ছোঁয়া। আচ্ছা লুসি এবং অভি, আমরা যেহেতু অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করেছি যে আমরা আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য এগুলো নিয়ে কথা বলবো, তো শৈশব দিয়ে কেন শুরু করি না? নিশ্চয়ই করতেই পারি। হ্যাঁ, শুরুটা আমরা করতেই পারি। তার আগে আমরা মনে একটা গান নিয়ে নেই, তারপরে আমরা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা গান শুনে আসি। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা বলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল
গেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আমার নাম জুবায়ের। আমি এখন একটি গল্প বলবো। লুসি, অভি, তোমার কিন্তু মন দিয়ে শুনবে, ঠিক আছে? দুষ্টুমি করবে না একটু। ঠিক আছে। এক দেশে ছিল এক রাজা। রাজার না অনেক অনেক কিছু ছিল। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, তারপর হিরে জহরত, মণি মুক্ত, অনেক অনেক কিছু। আর কি ছিল? রাজার মনে না অনেক দুঃখ ছিল, কারণ রাজার কোনো রানী ছিল না, জানো। একদিন রাজা করলো কি, বনে শিকার করতে গেল। বনে শিকার করতে গিয়ে রাজা দেখলো একটা হরিণী খুব কান্নাকাটি করছে। রাজা জিজ্ঞেস করলো, কি তুমি কান্নাকাটি করো কেন? তখন হরিণী বলল, জানো, একটা দুষ্টু দৈত্য আমার আম্মু আব্বুকে আটকে রেখেছে আর আমাকে হরিণী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব দুষ্টু। তারপর রাজা বলল কি, আচ্ছা ঠিক আছে, আমি তোমার আম্মু আব্বুকে উদ্ধার করব। তারপর কি হলো জানো? কি হলো? তারপর আমি না ভুলে গেছি। কিভাবে ভুলে গেলে তুমি? প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। জুবায়ের ভুলে গেছে জুবায়ের কি গল্প করতে চাচ্ছিল, এবং আমাদেরকে রেখে গেল সেই একেবারে ঝুলন্ত অবস্থায় অপেক্ষা করে আছে কি শুনবো। আমার 5 বছর বয়সের একটা স্মৃতি রোমন্থন করছিলাম। অবশ্যই আমাদের এরকম বহু স্মৃতি আছে, অনেক আমাদের রয়ে গেছে। আমরা শুনছিলাম রেজনা চৌধুরী বন্যা এবং সাদি মোহাম্মদের গলায় পুরনো সেই দিনের কথা রবীন্দ্রসঙ্গীতটি। আজকে আমাদের প্রিয় শিল্পী রেজনা চৌধুরী বন্যার জন্মদিন। আমরা রেডিও বাংলা অ্যাডলেডের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। শুভ জন্মদিন প্রিয় রেজনা চৌধুরী বন্যা। হ্যাঁ অভি, তো আমরা তো শৈশবের সেই 5 বছর থেকে শুরু করে সেই গল্প দিয়ে শুরু করলাম, রাজা রানীর গল্প। তো শৈশবের আর কোন স্মৃতিগুলো তোমাদের মনে পড়ে, বা সেই সময়ের গল্পগুলো, বা সেই সময় যে এলাকায় আমরা বেড়ে উঠেছি সেই স্মৃতিগুলো কি তোমাদের কিভাবে মনে পড়ে? আমার মনে পড়ে আমার প্রিয় খেলনার কথা। প্রিয় খেলনা? আচ্ছা, প্রিয় খেলনার কথা বলতে পারি। আমি আসলে কখনো পুতুল খেলিনি। তাই নাকি? আচ্ছা, পুতুল খেলতে আমার কখনো কোনোদিন ভালো লাগতো না। আমি খেলতাম একটা বল দিয়ে, ফুটবল, হলুদ রঙের ফুটবলের মধ্যে কালো গোল গোল আবার বল বল, সেটা দিয়ে খেলতাম। তো শৈশবের সেটা ছিল খুব প্রিয় একটা খেলনা। আরো অনেক কিছু খেলেছি, ওই ছোট ছোট কড়ি দিয়ে বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে। তারপরে এমনি আমি বাইরের খেলাগুলো বেশি খেলতাম। আমি বলবো যে খেলনার প্রসঙ্গ যখন আনলে আমার একটা খেলনার কথা খুব মনে পড়ছে। সেটা হচ্ছে যে বৈশাখী মেলা
থেকে আব্বা কিনে দিয়েছিল, সেটা হচ্ছে যে একটা খেলনা লঞ্চ। খেলনা লঞ্চটা হচ্ছে যে গামলার মধ্যে পানি ভরে আমরা, তো লঞ্চের মাঝখানে এরকম একটা প্রদীপের মতো একটা ছিল, যেটার মধ্যে কেরোসিন তেল ভরে আগুন জ্বালিয়ে ছেড়ে দিতে হতো। ওই গামলার মধ্যে ছেড়ে দিলে লঞ্চটা আস্তে আস্তে ঘুরে ঘুরে চলতো। তো শৈশবে এবং তখন তো আমাদের মতো এরকম ডিজিটাল যুগের এরকম অনেক রিমোট কন্ট্রোল বা ব্যাটারি চালিত ওইসব খেলনা ছিল না, সেটাই আমাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। এবং সেই খেলনাগুলো ছিল আমাদের আসলে আনন্দের প্রধানতম মাধ্যম। নিশ্চয়ই ওইটা আসলে একদমই ডিফারেন্ট, জানো। আমার ক্ষেত্রে আমার অবশ্য পুতুলই খেলা হয়েছে, অন্য সব খেলার চাইতে পুতুল সবচেয়ে বেশি খেলা হতো। পুতুল আমরা কিনতে পেতাম না তখন হতো যে কাপড় দিয়ে পুতুল বানানো হতো। দর্জির দোকানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন একটু ভালো কাপড় পাওয়া যাবে সেই কাপড় কুড়িয়ে নিয়ে এসে কাপড় চোপড় জামা বানানোর জন্য বাক্স সাজানো হতো। জুতার বাক্স, বোনকে দেখেছি, বড় বোনকে। এবং দেখো, তুমি দোকান থেকে কিনে আনা পুতুল এবং তোমার বানানো পুতুল দুটোর মধ্যে যদি পার্থক্য করো তাহলে তো অনেক আবেগ, আনন্দ এবং এই যে এখন যে তুমি স্মৃতিচারণ গুলো সেটা কিন্তু তোমার মনে আছে, যেটা দোকান থেকে কিনলে হয়তো তোমার এই আবেগটা থাকতো না। এখানে আমি একটু অ্যাড করি, হয়তোবা সেটা আমাদের ছোটবেলায় সবচেয়ে সেটাই হয়তো সবচেয়ে প্রথম ক্রিয়েটিভ কাজ। দেখো, চিন্তা করো, শিল্পকর্মের সাথে আমাদের যুক্ত সম্পৃক্ততা। ওইটা সেই পুতুলের। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, স্কুলের প্রথম দিনগুলোর কথা কি মনে আছে, বা স্কুলে যেদিন প্রথম গেলে সেই কথা কি কারো মনে পড়ে এই মুহূর্তে? আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার প্রথম দিন খুবই খারাপ গেছে, আমি কান্নাকাটি করে একসাথ করেছি। এবং আম্মা, শুধু আমি না, অবশ্য ক্লাসের আরো অনেকেই যারা প্রথম দিন ওই দিন স্কুলে গেছে কান্নাকাটি করে অস্থির, এবং তাদের আম্মা আব্বারা জানালার বাইরে দাঁড়িয়েছিল এবং আমরা একটু পরপর ঘাড় ঘুরিয়ে দেখছি যে তারা ওখানে আছে কিনা। যদি কাউকে দেখা না পাওয়া যেত তাহলে খুব কান্নাকাটি শুরু হয়ে যেত। এরকম একটা অভিজ্ঞতা ছিল স্কুলের প্রথম দিনে। দেখো, আমারটা দুবাইয়ের থেকে টোটালি উল্টা। আমি বরাবরই ডানপিটে, এবং ব্যাপার হচ্ছে যে স্কুলে যাব তার আগের কথা মনে নেই, কিন্তু স্কুলের প্রথম দিনের কথা আমার খুব মনে আছে। তো আমি গেলাম খুবই খুশি, আমার মারই মনে হচ্ছে মন খারাপ যে বাকিরা কাঁদছে আমি কাঁদছি না, আমি খুব খুশি হয়ে গেছি। তো আমার পুরো উল্টা। এবং আমি যেটা আমার মনে আছে, আমার দুটো বন্ধু, নাম বলতে হচ্ছে এখন, একজনের নাম হচ্ছে নন্দিতা চৌধুরী, সিডনিতে থাকে, অপটোমেট্রিস্ট। আর একজন হচ্ছে নাজিয়া খান, ও হচ্ছে গিয়ে ঢাকার হোম ইকোনমিক্স কলেজের এখন টিচার, সহকারী প্রভাষিকা। তো ওরা দুজন অঝোর ধারায় কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। তো আমি ওদের, আমি জানি না কি আমার কি সমস্যা, আমি এগিয়ে গেলাম, ওদের দুজনই পাশাপাশি কাছাকাছি ছিল। তোমরা কি আমার ক্লাসে চলো, আমার সাথে চলো বলে দুজনের হাত ধরে নিয়ে গিয়ে আমি ওদের সঙ্গে করে নিয়ে গেলাম। ওদের চোখটুক মুছে টুছে একেবারে পুরা সেরকম বিজ্ঞের মতো চলে গেলাম ক্লাসে। এবং সেই দিন থেকে আমাদের বন্ধুত্বের শুরু, এবং আমরা এখনো একইভাবে বন্ধু আছি। তো এই হচ্ছে আমার স্কুলের আমার একদম উল্টো। আমার হচ্ছে যে আমি পড়েছি তো সরকারি প্রাইমারি স্কুলে, একদম যে স্কুলে পড়তে দিয়ে টিচার ঘুমায় সেই রকম টাইপের। কোনো খুব বাইন্ডিংস ছিল না, আর বাসা থেকে কেউ পৌঁছে দেওয়ার ব্যাপারই ছিল না, কারণ বাসা থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই স্কুল। আর আমি নিজে খুব এক্সপার্ট ছিলাম, প্রথম দিন নিজে গিয়েই ক্লাসে বসে গেছি। তো বসে যাওয়ার পরে প্রথম দিন আসলে আমার এইটুক মনে আছে যে প্রথম দিন আমার যে টিচার ক্লাস নিতে এসেছিলেন, খুব ভয়ঙ্কর বদরাগী ছিলেন আর কি। প্রথম দিনই ক্লাসে ঢুকে আমাদের ক্লাসের কোন এক ছেলেকে উনি নীল ডাউন করিয়েছিলেন, তারপর থেকে আমার মনে হচ্ছে স্কুল একটা বিভীষিকা। হ্যাঁ, আমাদের আসলে এরকম আমি বলবো যে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে নিশ্চয়ই তাদের এখন স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই আমার সাথে হয়তো কারো মিল আছে, তোমার সাথে হয়তো কারো মিল আছে, এরকম মিল হয়তো আমাদের অনেকের মধ্যেই আছে। এবং সেই সাথে অন্য যে বিষয়গুলো এখনকার দিনে খুব মনে পড়ে, বিশেষ করে ধর্মীয় উৎসবের কথা, যেমন ঈদে আমাদের সময়ও এখনো এই ট্রেন্ডটা আছে যে তখন বিভিন্ন তারকার নামে জুতো পাওয়া যেত। আমি যেমন আমার মনে আছে যে আমি সেই ছোটবেলায় মাইকেল জ্যাকসন জুতো নামে একটা জুতো বের হলো ঈদের সময়। তো সেই জুতোটা কিনে আনার পরে তো সেই একই ব্যাপার যে কাউকে দেখানো যাবে না, পুরনো হয়ে যাবে, এবং খুব কিউরিসিটি যে হ্যাঁ জুতোটা
পড়তে হবে, হ্যাঁ, তো জুতোটা পরে বিছানার উপরে হাঁটতাম, হ্যাঁ, যাতে নিচে হাঁটতে যাতে ময়লা না লেগে যায়, বিছানার উপরে জুতো পরে হাঁটাহাঁটি। তো এই ব্যাপারগুলো কিন্তু এখন খুব মনে পড়ে। আমার একটা কথা হঠাৎ করে মনে পড়লো, এই ফাঁকে প্রিয় শ্রোতাদেরকে জানিয়ে রাখি, প্রিয় শ্রোতা, আমরা তিনজন যারা এখানে বসে আছি, আমরা তিনজনই একেবারে একই ব্যাচের সমবয়সী। আমরা মানে আমাদের ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের আমরা নাম বলছি, কিন্তু আমরা একই বয়সী, এখনো তরুণ আমরা, সেটাও জানিয়ে রাখি। আজকে আমরা মূলত 90 দশকের কথাই আমরা বলছি, এবং সেই সাথে এই জুতোর ব্যাপারটা অ্যাড করি। আমার মনে আছে আমি ক্লাস 2 বা 3 তে পড়ি, একটা জুতা আসলো জাম্প কেটস বা কি ধরনের কিছু একটা কেটস জুতা, তার নিচ দিয়ে আলো জ্বলে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় খুব জনপ্রিয় ছিল এবং আমাদের সময় প্রথম এলো। হ্যাঁ, এবং সেই জুতার জন্য সেই কি আকুতি মনে আছে আসলে, খুবই মানে ঈদের সময় এসেছিল, খুব খুব ভালো লাগে আসলে চিন্তা করলে। আর ওই যে রাজা রানীর গল্প দিয়ে তো শুরু করেছিলাম, এছাড়াও কিন্তু ঠাকুরমার ঝুলির কথা কি তোমাদের মনে পড়ে? সেই যে জোলা ও পাঁচ ভূতের গল্প, তারপরে ওয়েস্টার্ন গল্পে আমরা ঈশপের গল্প পড়েছিলাম, বোকা ইভান। তারপরে আমার যেটা, আমি একটু ছোট্ট করে একটু করে বলি, আমি ছোটবেলায় একটা রুশ দেশীয় উপকথা পড়তাম, সেটা সেই উপকথার ছোট্ট যে নায়ক, মানে বাচ্চা নায়ক, তার নাম হচ্ছে দিমকা। দিমকাকে আমি এখনো ক্যারি করে চলছি। তো আমার যখন খুব মন খারাপ, আমার শুধু মন খারাপ না, আমার সবকিছুর সময় আমার সাথে থাকে দিমকা আসলে। আমি বড় হয়েছি, দিমকা বড় হয়েছে। আমি যখন ছোট ছিলাম দিমকার চুলের রং ছিল সোনালি, বড় হতে হতে দিমকা হয়ে গেল 6 ফুটের উপরে লম্বা, হ্যাঁ, তারপরে হয়ে গেল কোকড়া কালো চুল, ঠিক আছে। তো যখন সময়ের সাথে সাথে দিমকার চেহারা বদলেছে, কাপড় চোপড় বদলেছে, সবকিছুই বদলেছে, কিন্তু দিমকাকে আমি এখনো ক্যারি করি, আমি বলবো। এবং আমি মনে মনে সবসময় দিমকার সাথে কথা বলি, আমার শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে দিমকা। আচ্ছা অভি, দিমকার ব্যাপারে আমার প্রশ্ন আছে, আমরা পরের সেগমেন্টে গিয়ে সেই প্রশ্নটা তোমাকে করব। তবে আচ্ছা দেখো, তোমার কথা থেকে আমি যেটা খুঁজে পেলাম যে আমাদের সবার মধ্যেই বোধহয় একটা শৈশবের শিশু বসবাস করে। আমরা আমাদের যত বয়সী হোক না কেন, সেটা বোধহয় সবসময় থাকবে আমাদের মধ্যে। নিশ্চয়ই, দিমকা আমাকে কখনো ছেড়ে যাবে না। মানে ব্যাপারটা এরকম, রূপকথার গল্পগুলো একদম মানে ছবির মতো থেকে যায়, দীর্ঘদিন ধরে আমরা সেগুলো বয়ে বেড়াই। তো এখন কথা হচ্ছে যে আমাদের শিশু বয়স থেকে তো আমরা এখন অনেক দূরে চলে এসেছি। তো আজকে যখন তোমার শিশুর দিকে তাকাও বা অন্য আজকের দিনের যেসব শিশুরা বড় হচ্ছে তাদের দিকে যখন তাকাও, তখন তোমার কি মনে হয় বা তোমার অনুভূতিটা কিরকম? পার্থক্য তো আছেই, ওরা ওদের মতো ওদের শৈশব নিয়ে বড় হচ্ছে ডেফিনেটলি, এবং ওরা ওদের মতো এনজয় করছে। কিন্তু আমাদের সময় যে জিনিসটা ছিল, আমরা কিছুটা হলে বড় বড় মাঠ আছে, এমন স্কুলে পড়েছি। বাংলাদেশের শিশুদের জন্য এখন যখন ছবি দেখি বন্ধুদের শিশু, মানে বন্ধুদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, সেই মাঠগুলোকে খুব মিস করি। আর আরেকটা জিনিস যেটা, এখানকার শিশুরা তাও মাঠ বা বাইরে খেলার আউটডোর গেমের সুযোগগুলো পায়, কিন্তু অনেকটাই যান্ত্রিক শৈশব আমি বলবো, মানে কার্টুন ছবি, যন্ত্র নির্ভর হয়ে পড়েছে, মানে আইপ্যাড, তারপরে হচ্ছে আইফোন দেখা বা ভিডিও গেম, এই জিনিসগুলো আসলে শৈশবের মধ্যেই এখন ঢুকে যাচ্ছে, যেটা আমরা অনেক পরে গিয়ে পেয়েছিলাম। এটাই বলবো, শৈশবটা অনেক বেশি মানুষের সাথে সংস্রব ছিল আসলে, মানে যেটা এখন যেটা আসলে খুব কম। বাচ্চারা এখন যেটা হয় যে প্রযুক্তির সাথে ওদের একটা বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্বটা এমনই যে মানে মানুষের চাইতেও ইম্পর্টেন্স পাচ্ছে কখনো কখনো, নিশ্চয়ই তার চারপাশের মানুষগুলোকে ভুলিয়ে দিয়ে ওটাই তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমাদের শৈশবে সেটা হতো না, তার বড় কারণ ছিল যে আমরা আসলে যেতাম মানুষের সাথে ইন্টারাকশনটা বেশি ছিল। তো আমরা আশা করব যে আমাদের ভবিষ্যতে শিশুরা হয়তো সেই প্রযুক্তির ভালো দিকটা নিয়েই বড় হবে। নিশ্চয়ই। তো চলো এবার আমরা শৈশবের একটা গান শুনে আসি। তবে এই গানটা সম্পর্কে একটু বলতে চাই যে শৈশবে তো একটাই ছিল শিশু পার্ক ঢাকায়, তখন তো শিশু মেলা ছিল না বা ফ্যান্টাসি কিংডম ছিল না। তো শাহবাগ শিশু পার্কে গিয়ে আমি যখন মেরি গো রাউন্ডে উঠতাম, তখন এই গানটা সবসময় বাজতো। তো এই গানটাই আজকে আবার শুনে আসি।
সেই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে এখানে মন্দ হতে কেউ পারে না, এখানে হিংসা কবু কেউ করে না, নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান, নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি, হেই আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। কত বেলুন, আমাকে একটা বেলুন দিন না। বেলুন নেবে? হ্যাঁ চলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও বাংলা এডলেড 103.1 FM এ। আমরা এতক্ষণ শুনছিলাম একটা চমৎকার সিনেমার গান, পুরোনো দিনের বাংলা সিনেমার গান, যেই সিনেমার গানটার ভেতর দিয়ে আসলে আমাদের শৈশব ঘুরে ফিরে বারবার আমাদের সাথে ফিরে আসে, তাই না অভি? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, শৈশব নিয়ে তো কথা হলো, চলো এবার কৈশোর নিয়ে কিছু বলা যায়। অবশ্যই বলো তো, কৈশোরে আমাদের কৈশোরে আমাদের আকর্ষণের বিষয়গুলো কি ছিল? আমার খুব করে মনে পড়ে, বিশেষ করে আমাদের কৈশোরের সাথে ভীষণভাবে জড়িত, সেটা হচ্ছে বিটিভির বিভিন্ন কিশোরদের, শিশু কিশোরদের অনুষ্ঠান। কারণ তখন তো একটাই চ্যানেল, এখনকার মতো অনেক অনেক চ্যানেল ছিল না, এবং বিটিভিতে তখন শিশু কিশোরদের জন্য অত্যন্ত জনপ্রিয় যেসব অনুষ্ঠান হতো, যেমন নতুন কুড়ির কথা বলতে পারি, তারপরে বিতর্ক প্রতিযোগিতা, বিশেষ করে আমি তো গভর্নমেন্ট লেভেল স্টুডেন্ট, আমাদের গভর্নমেন্ট লেভ কিন্তু বেশ বিতর্ক প্রতিযোগিতা বেশ ভালো করতো, বুঝতেই পারছো, তোমাদের সাথে আমাদের বেশ ভালো রকমের একটা যুদ্ধ হতো। তো বিতর্ক প্রতিযোগিতা খুব আমার ভালো লাগতো দেখতে, এবং সেই সাথে আরো যেসব অনুষ্ঠানের কথা এই মুহূর্তে মনে পড়ছে, ম্যাকগাইভারের কথা কি মনে আছে? হ্যাঁ নিশ্চয়ই, ম্যাকগাইভারের কথা মনে থাকবে না, তখন তো সবাই এক একজন ম্যাকগাইভার হয়ে ওঠার চেষ্টা, মানে ওয়েস্টার্ন করে। তারপরে কার্টুনের কথা যদি বলি, তুমি ওই যে লুসি ওই দিন বলছিলে থান্ডারক্যাটস এর কথা, থান্ডারক্যাটস, হ্যাঁ কৈশোর না, ইনফ্যাক্ট থান্ডারক্যাটস তো শৈশব থেকেই শুরু। এবং তোমার তখন মনে আছে শুক্রবার বাংলা সিনেমা শুরুর আগে থান্ডারক্যাটস হতো, এবং আমরা সেই সময় বসে থাকতাম টিভির সামনে। আরে ভাই, আমি ঠিকমতো গানই শিখতে পারলাম না থান্ডারক্যাটস দেখার জন্য। বাফার ক্লাস ছিল থান্ডারক্যাটস এর সাথে, মানে ক্ল্যাশ করতো, যেতে ইচ্ছে করতো না, সত্যি কথা যেটা। আচ্ছা, তো সেরকম। তারপরে আলিফ লায়লার কথা মনে পড়ে, মালিকা হামিরা, সেটাই না, একেবারে আমাদের শৈশব কৈশোরের স্মৃতির কথা আমরা যদি মনে করি, তাহলে দেখো এই বিষয়গুলো আসে, এবং সেগুলো তখন চ্যানেল চেঞ্জ করার উপায় ছিল না, এবং তার দরকারও পড়তো না আসলে। হ্যাঁ, ওইটাই আমাদের আকর্ষণ ছিল। হ্যাঁ, এবং আমাদের বিনোদনের অন্যতম বিষয়বস্তু ছিল। বইয়ের কথা কি বলবে? বইয়ের কথা তো অবশ্যই মনে পড়ে। হ্যাঁ, তোমার কি ফেলুদার কথা মনে পড়ে? আমার প্রথম ভালোবাসা। তোমার প্রথম ভালোবাসা? অবশ্যই ফেলুদা, যে কোনো ভাবে আমার প্রথম ভালোবাসা। আচ্ছা, তারপরে আর একটা মনে হয় আমরা সবাই পড়েছি কম বেশি, ফেলুদা। হ্যাঁ, তারপরে আর তিন গোয়েন্দা। হ্যাঁ, মাসুদ রানা একটু বড় হয়ে, মাসুদ রানা অত বেশি আমার পড়া হয়নি, কিন্তু তিন গোয়েন্দা তো মানে এটা অন্যরকম একটা ব্যাপার ছিল, তিন গোয়েন্দা পড়তে হবে। সব তিন গোয়েন্দা পড়েছি, এমনকি আমি যখন ঢাকাতে 2 বছর ছিলাম, মানে এখানে আসার আগে, তখন আমি ইনফ্যাক্ট আমি তিন গোয়েন্দা কিনে পড়তাম। মানে ব্যাপারটা এরকম, মানে ওটা আমি মানে কৈশোর থেকে ক্যারি করে নিয়ে এসেছি। আমার প্রথম পড়া তিন গোয়েন্দার নামও আমার মনে আছে, কাকাতুয়া রহস্য। আচ্ছা, মানে কি পরিমাণ পড়েছি আমি। কিন্তু প্রথম পড়লাম হচ্ছে মার্ক ট্রেনের লেখা একটা গোয়েন্দা কাহিনী, মানে আমার
এটাই আমার মনে হয় প্রথম পড়া, তারপরে আমি ফেলুদা পড়েছি, কন্টিনিউ করেছি মানে ফেলুদা দিয়ে, আর একটু বড় হয়ে মনে হয় ব্যোমকেশ পড়েছি। হ্যাঁ ব্যোমকেশ পড়েছি, তারপরে কিরিটি ব্যোমকেশ কিরিটি, তারপর এরকম তো শার্লক হোমস তো আছেই। ফেলুদার ব্যাপারে একটা বলতে পারি, মানে ফেলুদা আমি আসলে পুরো আলোচনায় আমার নিজের একটা জিনিস উপলব্ধি হচ্ছে নিজের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমি আমার শৈশব কৈশোর ক্যারি করছি এখনো। আমার যখন মন খারাপ থাকে আমি এখনো ফেলুদার মানে ফেলুদার সিরিজ পড়া তো আছেই, ফেলুদার মুভিগুলো দেখি, এবং আমি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট ওই দেখো ফেলুদার মুভি কয়টা হয়েছে, 7-8টা, আমি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা ফেলুদার মুভি দেখি, এবং এই একটা মুভি মানে একটা ধরনের মুভি আমি বারবার দেখি। কাকাবাবু ছিলেন আমাদের সাথে, তাই না? কাকাবাবু ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু, হ্যাঁ সেটা বলছিলাম। তো এর সাথে আরো যোগ করতে পারি যে এখন দেখো ক্রিকেট নিয়ে আমাদের বিভিন্ন রকমের উত্তেজনা, কিন্তু আমাদের সময় কিন্তু ক্রিকেটের চেয়ে ফুটবল নিয়ে অনেক বেশি উত্তেজনা ছিল। আবাহনী মোহামেডানের কথা অবশ্যই বলতে হয়, কারণ সেই সময় আবাহনী মোহামেডানের খেলা মানেই রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই, সবাই টিভির সামনে বা স্টেডিয়ামের সামনে, এবং স্টেডিয়ামে তখন রীতিমতো মারামারি হতো, ফ্যানদের মারামারিটা আর বাসার মানে বাসার মধ্যে যে আন্তদলীয় কোন্দল, ভাই মোহামেডান বোন আবাহনী, এটাতে লাভ ছিল সব আমারই, কারণ হচ্ছে সব চকলেট বলো আচার বলো ওগুলো তো সব আমি পেতাম। মানে এটাতে আমারও মনে পড়ে গেল একবার আমার কাজিন মোহামেডানের ভীষণ ভক্ত ছিল, এবং একবার মোহামেডান জিতে যাওয়াতে সে আমাদের মিষ্টি খাইয়েছিল। এই উন্মাদনা আজকালকার দিনে আমি বলবো যে এটা পাওয়া যায় না। এবং ফুটবলের সাথে আরো বলতে পারি যে আমাদের সেই সময় যে বিভিন্ন খেলা, বিশেষ করে ঘুড়ি উড়ানোর কথা আমি বলতে পারি। আমাদের যদিও খোলা মাঠে ঘুড়ি উড়ানোর ব্যাপার ছিল না, তবে আমি 4তলা বাড়ির ছাদে ঘুড়ি উঠিয়েছি। আচ্ছা অভি তো হ্যাঁ, আর অভি তো পুরান ঢাকায় বড় হয়েছে, তো তুমি কিছু বলো। তোমাদের তো আরো ভালো অভিজ্ঞতা। হ্যাঁ সেটাই, ইনফ্যাক্ট কালকে কিন্তু পৌষ সংক্রান্তি, তার মানে এখন আমার পুরানো ঢাকা আসলে ঘুড়ি উৎসবের জন্য পুরোপুরি রেডি। আজকে রাতে মানজা দেওয়া হচ্ছে, অনেক রাত জুড়ে গান চলবে পুরানো ঢাকার রাস্তার কোনায় কোনায়। আচ্ছা অভি, ঘুড়ি উৎসব নিয়ে তুমি একটা লেখা লিখেছিলে, আমি পড়েছিলাম, তো তুমি কি আজকে ওই লেখা থেকে কিছু পড়ে শোনাবে আমাদের? খুব ছোট করে একটু বলা যেতে পারে, আসলে অনেক কিছু বলছি তো। লেখাটা ছিল এরকম, মানে শুরুটা বলি। বাকারটা হই হই, প্রবল চিৎকার চেঁচামেচির মাঝে একটি স্বপ্নের পতন। সাকরাইন, পুরনো ঢাকার পৌষ সংক্রান্তির উৎসব, ঘুড়ির উৎসব। যখন সাকরাইনের কথা মনে পড়ে যায়, মনে হয় আগের জন্মের কোনো মধুর স্বপ্ন দেখে এই মুহূর্তে জেগে উঠলাম। পৌষের শেষ দিন, জানুয়ারির মাঝামাঝি, 14 বা 15 তারিখ, চারিদিকে শুধু ঘুড়ি ঘুড়ি আর ঘুড়ি। সাদা, হলুদ, লাল, নীল, বেগুনি, গোলাপি, সবুজ, কোন রং নেই তাই খুঁজে দেখার মতো। কোনোটা দেখতে যেন মানুষের মুখ, কোনোটা মাছ, কোনোটা প্রজাপতি, কোনোটা পাখি, কোনোটা লেজ ঝোলা, আবার কোনোটা দেখা গেল লেজই নেই। শুরুটা ছিল এমন। মাঝখান থেকে যদি বলি তাহলে একটু বলতে হয়, আমার জন্য এই দিনটা সবসময় খুব অন্যরকম বিশেষ একটা দিন। পুরো আকাশ জুড়ে লাল, নীল, সবুজ, সাদা, শত শত ঘুড়ি। মাঝে মাঝে মনে হতো এক একটা মুখ, এক একটা চরিত্র। সবাই যেন আমার বন্ধু, কখনো খুব কাছে এসে, আবার কখনো অনেক দূরে উড়ে উড়ে আমার সাথে গল্প করত। কেউ কেউ দেখতে যেন খুব হাসি খুশি, কেউ গোমরা মুখ, কেউ যেন দুষ্টু দুষ্টু, কোনোটা আবার একটু ভারিক্কি। কখনো ওরা যেন বারেক দাদুর মরে যাওয়া 2 ছেলে। হেসে হেসে বলতো, এই দেখো ঘুড়ি উড়াতে উড়াতে কখন আমরা নিজেরাই ঘুড়ি হয়ে গেছি। কোনোটাকে আমার কল্পনার বন্ধু দিমকাও মনে হতো। কেউ বা কিশোর, কেউ বা রবিন, কেউ বা মুসা, কিংবা ফেলুদা। কোনোটাকে মাঝে মাঝে আপনিও মনে হতো, হয়তো অনেক ছোটবেলায় আমাকে ছেড়ে দূরে চলে গেছে তাই।
पैडल मेरे पहुंचे बारी आला दुलाल है आला दुलाल आला दुलाल आला दुलाल आलल जोदी डाले थाके दुलल थाके चाले मारा चारे जालाय चारा सारा दिन धोरे आलल जोदी डाले थाके दुलल थाके चाले मारा चारे जालाय चारा सारा दिन धोरे आलल कोई दुलल कोई नहीं रे नहीं आलल दुलल हे आलल दुलल आलल दुलल काদের बाबा हाजी जान जानकर फूले पैडल मेरे पहुंचे बारी आलाल दुलाल आलाल दुलाल आलाल दुलाल आलाल दुलाल आलाल दुलाल हे आलाल दुलाल आलाल दुलाल শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আরেকবার রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এর নিয়মিত আয়োজনে। আজকে আপনাদের সাথে আছি আমি জোবায়ের, আমার সাথে আছে অভি এবং লুসি। আমরা কথা বলছি আমাদের ফেলে আসা শৈশব, কৈশোর এবং তারুণ্যের নানা স্মৃতি নিয়ে। অভি এবং লুসি, তোমাদের কাছে আমার এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে, দেখো সময় পরিবর্তন হচ্ছে, প্রযুক্তিরও পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের সময়কার যে প্রযুক্তি, যেগুলো আমাদের সময়ে আমাদের কাছে ছিল হিরো, ঠিক আছে? তো এরকম কিছু প্রযুক্তির কথা কি আজকে এখন আমরা শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, যেগুলো মানে আমাদের সময় খুব জনপ্রিয় ছিল? খুব ছোট করে বলতে যদি হয়, আমাদের সময়ে ইনফ্যাক্ট আমাদের কৈশোর থেকেই ছিল আমি বলবো। সেটা হচ্ছে যেমন ধরো ফিল্ম ক্যামেরা ছিল, ফিল্ম ক্যামেরা অবশ্যই, মাত্র 36টা ছবি তোলা যাবে এবং কোনো প্রিভিউ দেখা যাবে না, ঠিক আছে? এবং নেগেটিভ ওয়াশ করে আনতে হবে, এবং নেগেটিভ আনার পরে দেখা গেল যে কোনো ছবি যেটা খুব আগ্রহ করে তোলা হয়েছিল সেটা নষ্ট হয়ে সবচেয়ে টেনশন থাকতো বিয়ের বর আর বধূর, তাদের বিয়ের ছবিটা ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ, এবং সেখান থেকে আবার বেস্ট ওয়ান বাছাই করে আবার ছবি ওয়াশ করে আনা, হ্যাঁ, 3R সাইজ 4R সাইজ এরকম নানা রকম ব্যাপার ছিল। যদিও আজকালকার দিনে এগুলো শুনলে মানুষ হাসবে। তারপরে অডিও ক্যাসেটের কথা মনে পড়ে, যে সেই যে ফিতার ক্যাসেটের কথা বলাই যায় না। এবং ফিতার ক্যাসেটের সবচেয়ে মজার ব্যাপার হলো যখন ফিতা পেঁচিয়ে যেত, তখন আমাদের পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতা আবার খুলে ঠিক করা হতো, এবং খারাপ লাগতো যদি ফিতা ছিঁড়ে যেত, তাহলে একদম শেষ। এবং ক্যাসেটের আবার দুইটা সাইড ছিল, এ সাইড বি সাইড, ঘুরিয়ে ঘুরিয়ে রিওয়াইন্ড করে ফরওয়ার্ড করে শুনতে হতো। ইস্টার্ন প্লাজায় ক্যাসেট রেকর্ড করতে দিতাম, হ্যাঁ, এটার একটা ব্যাপার ছিল। পর কোন গানটার পরে কোন গানটা শুনতে চাই একেবারে হিসাব করে, এদিকে 6টা ওদিকে 6টা হবে তো নাকি 5টাতেই শেষ করে দিতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। ভিডিও ক্যাসেট ছিল, ভিডিও ক্যাসেটের ব্যাপার ছিল, এবং তখন ভিডিও ক্যাসেটের জন্য ভিসিআর ছিল, হ্যাঁ, আমরা, এবং সেটার জন্য আবার ভিসিআর এর হেড বলে একটা ব্যাপার ছিল, যেটা কিছুক্ষণ পর ক্লিন করতে হতো স্প্রে দিয়ে। এবং তখন হচ্ছে যে ভিসিআর এ বিভিন্ন রকমের হিন্দি ছবি, ইংলিশ ছবি আমরা দেখতাম, পুরোনো দিনের কলকাতার বাংলা ছবি দেখা হতো। হ্যাঁ, আর যাদের বাড়ি থাকতো না ওরা ভিসিআর ভাড়া করে আনতো, ভিসিআর ভাড়া পাওয়া যেত ভিডিও ক্যাসেটের দোকানে। তো এরকম এই প্রযুক্তিগুলো কিন্তু দেখো সেই সময় আমাদের বিনোদনের প্রধান উৎস ছিল অবশ্যই। এখন যেমন, এবং মজার ব্যাপার হচ্ছে যে এখন যেমন ঘরে ঘরে প্রযুক্তি, আমাদের হাতে প্রযুক্তি, হ্যাঁ, আমরা আমাদের ফোনেই আমরা এখন ভিডিও দেখতে পারি, অডিও দেখতে পারি, যেমন ইচ্ছা তাই, হ্যাঁ, কিন্তু সেই সময় এগুলো ছিল না। এবং তখন দেখা যেত যে পুরো পাড়ার একটা টিভি কেনা হয়েছে, পুরো পাড়ায় সবাই মিলে সেখানে দেখা গেল যে বাংলা সিনেমা দেখতে সবাই বসে গেল। শুক্রবার বিকাল 3টার বিটিভি বাংলা সিনেমার আয়োজন, বা নাটক দেখতে বসার জন্য তো, হ্যাঁ, আমার মনে আছে আমরা অনেক ছোট ছিলাম যদিও, এইসব দিন রাত্রি দেখতে আমাদের বাসায় অনেক লোক। হ্যাঁ, তারপর হচ্ছে মুহিমু মেসির আলীর যে নাটকগুলো, বা ধরো সংসপ্ত খুবই, বহুব্রীহি, আজ রবিবার, এই নাটকগুলো কিন্তু সেই সময়, আজকাল যদিও এখন
মানে বিদেশি চ্যানেলের প্রভাবে এখন মানুষজন অনেকটাই অন্যদিকে ঘুরে গেছে, কিন্তু সেই সময় এগুলো ছিল আমাদের কাছে বিনোদনের রিচও ছিল। এটা সত্যি কথা যে আজকে যে পরিমাণ প্রোডাকশন হয় নাটকের কিংবা টেলিফিল্ম গুলোর, সে তুলনায় অনেক কম প্রোডাকশনে কিন্তু খুব ভালো কাজ হতো। হ্যাঁ, এটা দেখার মতো। এটা তোমার প্রসঙ্গটা নিয়ে বলতে চাই যে এই যে দেখো একটা নাটক যেখানে বাকের ভাইকে মেরে ফেলা হলো এবং টুনির ক্যান্সারের বিষয়টা মানুষ এটা নিয়ে মিছিল বের করেছে। হ্যাঁ, তো এই আবেগ কি আজকালকার কোন নাটক নিয়ে হয়েছে তোমার মনে পড়ে? হয় না। তার বড় কারণ হচ্ছে যে আসলে সেই ইমপ্যাক্টটা আমরা আসলে ফেলতে পারি না দর্শকদের মধ্যে, কারণ অনেক প্রোডাকশন তো, ফলে মান নিয়ন্ত্রণের কোনো ব্যাপার তো থাকছে না, ফলে একই রকম চলছে। আমরা যদি একটু সমালোচনা সুরে বলছি আজকালকার নাটকদের কথা, তবে আমি একটা জিনিস এখানে বলি, দেখো আজকালকার নাটক যারা প্রডিউস করছেন বা নাটকগুলোর জন্য একটা কষ্টের জায়গা কিন্তু আরেকটা জায়গায় এতগুলো চ্যানেল, নাটকের দর্শক কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ধরো একই সময় 5টা চ্যানেলে 5টা নাটক হচ্ছে, কে কোনটা দেখবে? ডিশ আসার কারণে অনেকে আবার বিদেশি চ্যানেলগুলো দেখছে, তো এটা তো ভাগ হয়ে গেছে। তো তারপর বিজ্ঞাপনের একটা প্রভাব আছে, অনেকক্ষণ ধরে বিজ্ঞাপন হচ্ছে। তোমাদের বইয়ের কথা মনে আছে, আমাদের তারুণ্যের বইগুলোর কথা? বইয়ের আমি বেশি পড়েছি হিমু মিসির আলী। হিমু আমার মানে ওই হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে ঘোরাঘুরি, ঢাকা আমি ঘোরাঘুরি করতাম, ঢাকার রাস্তায় রাস্তায় ঘোরা আমার বিনোদনের একটা অংশ ছিল, মানে তরুণ বয়সের, এবং সেটা হিমুর প্রভাব কিনা জানি না। আর মিসির আলী তখন হচ্ছে যে সেই সব জটিল জটিল বিষয় রহস্য সে করে চলছে। তো এটা আমার কাছে হিমু মিসির আলী আমার কাছে আমি বলবো যে তরুণ বয়সে হয়তো। হ্যাঁ, এটা এখানে একটা জিনিস বলি, দেখো হয়তো তুমি বললে তুমি হিমুর মতো হাঁটতে, হয়তো বা খালি পায়ে হাঁটতে না, কিন্তু হাঁটতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো আমরা একই বয়সী হলেও আমার কিন্তু পছন্দ ছিল মিসির আলীকে বেশি, কারণ আমি হচ্ছে রহস্য গল্পের পোকা। তুমি যেহেতু ওই যে কাকা বাবু ফেলুদার কথা বলছেন, আমার হিরো, সেই রহস্যের উপন্যাসের সাথে আমার ক্ষেত্রে হতো কি যে গল্পগুলো একটু বেশি জীবন ঘনিষ্ঠ হলে মনে হয় আমি বেশি। তুমি বোধহয় শীর্ষেন্দু সমরের সেগুলো বেশি পড়তে। আমিও ডেফিনেটলি পড়েছি, কিংবা শাহজামান কিংবা এদের লেখা আমার আসলে অনেক বেশি মনে হচ্ছে আমি বেশি পড়েছি। আর একটা জিনিস আমার মনে হয় আমাদের এবং প্রিয় শ্রোতাদের জন্য একেবারে কমন, সেটা হচ্ছে শীর্ষেন্দু সমরেশ এবং সুনীলের কিছু বই, যেমন গর্ভধারিণী, দূরবীন, পূর্ব পশ্চিম, প্রথম আলো, একা এবং কয়েকজন, লোটা কম্বল। হ্যাঁ, এগুলো পড়ে কিন্তু আমার ধারণা মোরাললেস আমরা সবাই এগুলো পড়ে বড় হয়েছি। আমার তো ইনফ্যাক্ট আমার এটাও মনে আছে যে আমরা একই সাথে সব ফ্রেন্ডরা পড়লাম সেই সময় সুনীলের, এবং পড়তে গিয়ে যেহেতু আসলে ঐতিহাসিক উপন্যাস, ফলে পড়তে গিয়ে নিজেরা যখন এটা শেয়ার করতে বসতাম এবং এক একজনের এক ক্যারেক্টার পছন্দ হতো, সেটা নিয়ে ঝগড়াও হতো। আচ্ছা, এই প্রসঙ্গটা যখন আনলেই তখন করি, মানে বলতে হয় যে প্রথম প্রেমের অনুভূতি বা প্রথম প্রেমের যেহেতু তরুণ বয়সের কথা বলছি, তো সেই সম্পর্কে কিছু বলো আমাদেরকে বা শ্রোতা বন্ধুদের সাথে সেটা শেয়ার করো। প্রথম প্রেমের অনুভূতি, প্রথম প্রেম আমি খুবই টেনশনে আছি মনে করে দেখতে, এবং তাকে বলতে অভিরটা আমার মনে আছে দিনকা। হ্যাঁ, অভির প্রথম প্রেম হচ্ছে দিনকা। আমার প্রথম প্রেম ছিল টাইটানিকের নায়িকা। টাইটানিক ছবিটা আমি প্রথম মানে কাউকে ছাড়া হলে গিয়ে দেখেছিলাম, এবং সেই টাইটানিকের যে নায়িকা রোজ, তার প্রতি তখন বিভিন্ন রকমের আবেগ ভালোবাসা উপচে পড়ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি প্রথম প্রেমের অনুভূতি। প্রথম প্রেম, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু ওই টাইটানিক নিয়ে আমার একটা কথা আছে আসলে। টাইটানিকের এই আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ সবকিছুর পরে মধুমিতা সিনেমা হলে শেষ দৃশ্য যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও মানে পানির তলায় চলে গেল, তখন আমি ক্লস্ট্রোফোবিয়া আক্রান্ত হলাম। পানির তলায় মানে শ্বাস নিতে পারছে না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে মনে পড়ে মানে সবকিছুর সাথে। তুমি টাইটানিক ছবির মতো এত রোমান্টিক একটা ছবির সাথে তুমি ক্লস্ট্রোফোবিয়া মিশিয়ে দিলে এটা কিন্তু মানানো গেল না। না, তোমার সাথে আমার ঝগড়া আছে। হ্যাঁ, ওটা অনুষ্ঠান শেষ করি। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান শেষ হোক, তারপর তোমার সাথে আমার অবশ্যই ঝগড়া করব। কিন্তু লুসির প্রথম প্রেমটা শুনি, আমারটা পরে বলছি। প্রথম প্রেম হচ্ছে উত্তম কুমার। আচ্ছা, আর কিছুর জন্য আমার কাছে মনে হচ্ছে মানে জীবনে প্রথম মানে কোনো পুরুষালী মানুষকে নিজের সামনে অ্যাপিয়ার হতে দেখা এবং ভালো লাগার ব্যাপার, এটা মনে হয় উত্তম কুমার। এবং সেই সিগারেট মুখে কথা বলার দৃশ্যটা আমার কাছে মনে হয় যে প্রত্যেক তরুণীর মধ্যে একটা ছোট কাঁপন দেয় যে এটা একটা ব্যাপার। আমার ক্ষেত্রে উত্তম কুমার আসলে এরকম প্রভাব ফেলতে পারেনি।
হ্যাঁ দেখেছি, না না একেবারে সবাই দেখেছি, হ্যাঁ দেখেছি, কিন্তু উত্তম কুমার মনে হয় আমার ক্ষেত্রে আসলে প্রথম প্রেম না। দিমকা আমার ভারী বন্ধু, দিমকা আসলে প্রথম প্রেম বলাটাও একটু অন্যরকম হয়ে যায়, তবে দিমকাকে এখনো ক্যারি করছি বলতে পারো। মানে না, দিমকার নাকি আমরা শুনলাম যে বয়স বেড়েছে, তার আকার আকৃতির আমি আসলে সত্যিকার অর্থে একেবারে মানে সত্যিকার ব্যক্তিগত জীবনে প্রথম প্রেমে পড়েছি, প্রেমে পড়ার বয়স পার করার পরে। হ্যাঁ, সো ওই অর্থে যাই, ওই অর্থে মানে ওইটা আর বলে লাভ নাই। সো ওরকম এরকম চরিত্র নিয়ে যদি বলো, আসলে আমি বলবো আমার প্রথম প্রেম মনে হয় ফেলুদা। আচ্ছা, মানে প্রেম মানে একটা মানে মানুষ ওই যে আমি কিন্তু বলছিলাম অলরেডি 6 ফিটের উপর লম্বা, কোকড়া কালো চুল, হ্যাঁ, যে জিনিসটা আমাকে সবসময় আকর্ষণ করে, এটা বোধহয় ফেলুদার কারণ ওইটা মানে কিন্তু মানে ইয়া করছে এখানে, কিন্তু একটা ছবি পাওয়া যায় ফেলুদার, এবং আমি এইভাবে করেই কিন্তু আসলে মানুষ ক্যারি করে স্বপ্নগুলো নিয়ে। যেহেতু সব্যসাচী এটার মানে ইয়াতেই ছিলেন, অভিনয়ে ছিলেন, ফলে যেটা পুরোপুরি সব্যসাচীকে সামনে রেখেই আমরা আসলে প্রেমিকটাকে কল্পনা করি নি ফেলুদা। হ্যাঁ সেইভাবে, এবং ওইভাবে করেই দেখো, আমি যখন দিমকার কথা বলছিলাম, দিমকা বড় হয়েও 6 ফিটের উপর লম্বা হলো, কোকড়া কালো চুল হলো, ওই ব্যক্তিগত জীবনের কথা বলো, যাই বলো, মানে সবকিছু আর এর বাইরে আর না যাই আমরা। হ্যাঁ, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে আমাদের মতো একজন ফেলুদা, একজন দিমকা এই মুহূর্তে আপনাদেরও মনে পড়ছে, এবং একজন উত্তম কুমার, একজন উত্তম কুমার অবশ্যই। তো চলুন সেসব স্মৃতিকে ঘিরে এবার একটি গান শুনে আসি। শ্রোতা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আপনারা টিউন করেছেন 103.1 FM এ। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন না, তারা আমাদের এই অনুষ্ঠানটির রেকর্ডিংটি শুনতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে। কথা বলছিলাম আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে।
অনুষ্ঠানের গান বিরতিতে কথা বলছিলাম জুবাইরের সাথে আমাদের ভবিষ্যতে কি ধরনের প্রযুক্তিগুলো আসছে তা নিয়ে। তার আগে জানিয়ে দেই, আপনারা একটু আগে শুনছিলেন একটি অত্যন্ত সুন্দর গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। জুবাইর, হ্যাঁ, প্রযুক্তির কথা আমরা বলতে চাই, তাই না? কিন্তু তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন, এরকম কোনো দিনের কথা কি বলতে পারো যেদিন, মানে মনে করো যে এখন তো আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন, তো এরকম কোনো দিন কি বলতে পারো যেদিন স্মার্টফোনটা ভুলে বাসায় রেখে গেছো? আমার অনেক দিন হয়, আমি ভুলে যাই। তার মানে এটা আসলে মানে হলে সমস্যা আছে, বাসায় গিয়ে নিয়ে আসতে হবে, অবশ্যই এরকম। অর্থাৎ এখন আমরা আসলে এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি যে স্মার্টফোন ছাড়া আমরা একদিনও চিন্তা করতে পারি না। হ্যাঁ, এটা অবশ্যই অ্যালার্মিং। এবং দেখো, শুধু কথা বলা তো না, ইমেল চেক করা, আমি যেমন বাসের টাইম চেক করি, ঠিক আছে, মানে অনেক কিছু এখন স্মার্টফোনের ব্যবহার মানে বলে শেষ করা যাবে না। অ্যালার্ম, সকালে তো উঠতেই পারবো না স্মার্টফোনে যদি অ্যালার্ম না দিই। অবশ্যই আমাদের সেই কাটা ঘড়ি আমরা এখন আর ইউজ করি না, আমাদের এখন স্মার্টফোনই যথেষ্ট। এরকম অনেক প্রযুক্তির প্রতি আমরা এখন আস্তে আস্তে নির্ভর হয়ে পড়েছি। আচ্ছা, একটা সময় ছিল যখন শুরু করেছি, যখন আমরা এইসব প্রযুক্তির সাথে আস্তে আস্তে পরিচিত হতে শুরু করেছি, তখন কি ছিল? এখন যেমন MS ওয়ার্ড, MS এক্সেল আমরা ইউজ করি, হ্যাঁ, কিন্তু আমাদের সময় কিন্তু শুরু করেছিলাম ওয়ার্ড পারফেক্ট, লোটাস 1 2 3, হ্যাঁ, এবং উইন্ডোজ 95, তখন আমরা প্রথম শুরু। তো এগুলো আমার মনে হয় না আজকের প্রজন্মের কারো মনে আছে। ফ্লপি ডিস্কের কথা কি তোমাদের মনে আছে? আমার থেকে ঠিক 3-4 বছরের ছোট একজনকে আমি সেদিন জিজ্ঞেস করছিলাম ফ্লপি ডিস্কের কথা। ও আমাকে যেটা উত্তর দিল সেটা হচ্ছে যে, আপু আমি ফ্লপি ডিস্কের নাম শুনেছি কিন্তু আমি দেখি নাই কখনো। ব্যাপারটা বুঝা আমাদের থেকে 3-4 বছরের মাত্র ছোট। হ্যাঁ, সেক্ষেত্রে এখনকার কথা চিন্তা করো, দ্রুত চলে যাচ্ছে তো পরিবর্তনগুলো। অথচ আমাদের সময় একটা ডাটা সেভ করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ক্যারি করে নিয়ে যাওয়া ফ্লপি ডিস্কই তখন একমাত্র উপায় ছিল। তো এভাবে প্রযুক্তি ধীরে ধীরে পরিবর্তন হয়ে আরো নতুন নতুন প্রযুক্তি আমাদের কাছে আসছে। তো আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করছিলাম এগুলো নিয়ে, যে ভবিষ্যতে কি কি প্রযুক্তি আমাদের আসতে, মানে আমরা অভ্যস্ত হতে যাচ্ছি বা অভ্যস্ত হব সামনে। যেমন অভি চশমা পরো, আমি চশমা পরি, কিন্তু ভবিষ্যতে চশমা আরো জনপ্রিয় হতে যাচ্ছে। কেন জানো? কারণ গুগলের চশমা আসতে যাচ্ছে। তো গুগলের চশমার ব্যাপারটা কি? এটাকে আসলে বলা হচ্ছে একটা পরিধানযোগ্য কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারে আমরা যে কাজগুলো করছি বা স্মার্টফোনে যে কাজগুলো করছি সেটা এখন তোমার চশমাতেই করা সম্ভব, শুধু এটার জন্য তোমার গুগলের একটা ডিভাইস কিনতে হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি বলছিলে যে তোমার ইমেল চেক করা, হ্যাঁ, তো এটার জন্য তোমার আর স্মার্টফোন বের করে বা কম্পিউটার খুলে বসে করতে হবে না। তুমি এটা যে কোনো জায়গায় বসে তোমার আমার জন্য আসলে সুবিধা হবে। আমি আলসে মানুষ, তো মানে ধরো বিছানায় এলিয়ে পড়ে থেকে সবকিছু যদি হয়ে যায়, হাত পা না নেড়ে, তাহলে খুব ভালো। হ্যাঁ, গুগলের চশমা দিয়ে আমরা আরো কি কি করতে পারবো সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন, যেটা বাজারে আসার জন্য আমরা অপেক্ষা করছি। তো আমরা সবসময় প্রযুক্তির ভালো দিকটাই চিন্তা করতে চাই বা এক্সপেক্ট করতে চাই। তো আশা করি এটাও আমাদের একটা ভালো উপকারে আসবে। হ্যাঁ, আরো অনেক কিছু আসছে, যেমন ধরো 3D প্রিন্টার, 3D পেন আসছে, 3D প্রিন্টার আসছে, হ্যাঁ, এইডস এর ভ্যাকসিনেশন নিয়ে গবেষণা হচ্ছে। হ্যাঁ, এবং সেই সাথে এখন দেখো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা কোন কথাটা বা কোন শব্দটা মনে পড়ে? কেমোথেরাপি, তাই না? কিন্তু ভবিষ্যতে আমি যেটা ইন্টারনেট থেকে জানলাম যে ভবিষ্যতে আসতে যাচ্ছে ইমিউনোথেরাপি, যেটা মানুষের ইমিউন সিস্টেমকে ব্যবহার করে ক্যান্সার সারিয়ে তোলার একটা পদ্ধতি বিজ্ঞানীরা আবিষ্কার করতে যাচ্ছেন। এরকম আরো নানান রকম বিষয় আসতে যাচ্ছে, যেমন কৃত্রিম কিডনি হচ্ছে, তারপর চালকবিহীন গাড়ির, যেটা আমাদের এই সাউথ অস্ট্রেলিয়াতেই ট্রায়াল হয়ে গেল, এবং ভবিষ্যতে এটা আমার মনে হয় 2020 সালের মধ্যেই তারা বাজারে আনার পরিকল্পনা করছেন। এবং এটা চালকবিহীন গাড়ির সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে রোড অ্যাক্সিডেন্ট কমিয়ে আনবে। তো আমরাও সেটাই আশা করি, যেটা বলছিলাম যে আমরা প্রযুক্তির কাছে ভালোটাই আশা করি। অবশ্যই এরকম প্রযুক্তির সাথে হঠাৎ করে মনে হচ্ছে, লুসি, আমরা তোমার ছাত্র জীবনে তোমাদের চিটাগং ইউনিভার্সিটির শাটেল ট্রেন আছে না, সেটার কথা। হ্যাঁ, এখন ঢাকা মেট্রো রেলের কথা চলছে, কিন্তু সেই শাটেল ট্রেনের স্মৃতি তোমার না। আমার কাছে আসলে আমার ইউনিভার্সিটি লাইফটা সবচেয়ে ইন্টারেস্টিং এই কারণে যে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেটাতে আসলে ট্রেনে যেতে যাওয়া হয় এবং শাটেল ট্রেনে যাওয়া হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই ট্রেনটা খুব আস্তে আস্তে চলে এবং প্রায়শই অ্যাক্সিডেন্ট করে, কোনো বগি ফেলে দিয়ে চলে যাচ্ছে, খবর নেই। বগি একবারে থেমে যাওয়ার পর আমরা টের পেতাম যে আমরা হেরে গেছি, ট্রেন চলে গেছে। আচ্ছা, এবং
এত স্লো চলে তো, মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিছু হতো না, খালি ওই আটকে যেতাম আমরা পথে, ওটা একটা ব্যাপার ছিল। অথচ এখন মেট্রো রেলে নাকি 2 ঘন্টায় ঢাকা থেকে চিটাগাং যাওয়া যাবে। হ্যাঁ, তো ওটাই বলছি যে প্রযুক্তি আমাদের আরো ভালো ভালো মানে কল্যাণকর অনেক কিছু নিয়ে আসছে, কল্যাণকর বিষয়গুলো নিয়ে আসছে, সেটাই কামনা করি। তবে একটা জিনিস কি জানো, মানে শৈশব থেকে এখনকার মধ্যে যে পরিবর্তনটা আমাদের, হ্যাঁ, এই পরিবর্তনের কারণ কি লুসি, তোমার কি মনে হয়? মূলত আসলে তো মানে আমরা প্রযুক্তি নির্ভর হচ্ছি বলে প্রযুক্তি একটা বড় কারণ, আর আমাদের বেড়ে ওঠাও একটা বড় ব্যাপার। আমাদের তো আসলে মানে সময়ের সাথে বাড়ছে, তো সময়ও আমাদের সাথেই তো বাড়ছে, তারও তো একটা ইয়া হচ্ছে। সেখানে যখন আমরা তাল মেলাতে যাচ্ছি তখন তো আমাদের আসলে পরিবর্তন হতেই হচ্ছে। আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে শৈশব থেকে এই এখন আমাদের তারুণ্যের মধ্যে একটা জায়গাতে এসে আমার কাছে মনে হয় যে শৈশবটা আমরা সবসময় বলি অনেক আনন্দের ছিল, কৈশোর অনেক আনন্দের ছিল, ধীরে ধীরে আনন্দগুলো কমে আসছে। তোমার কি মনে হয় না কারণ হচ্ছে গিয়ে, বা জুবাইর তোমার কি মনে হয় না যে কারণ এরকম যে আমাদের বিস্ময় বোধ কমে যাচ্ছে, ধীরে ধীরে এত বেশি দেখে ফেলছি যে আমরা ধীরে ধীরে বিস্ময় হওয়ার আনন্দ, সেটা যেমন তুমি যে স্টিমারের কথাই বলছো, খেলনা স্টিমার, সেটাই আমাদের দেখা প্রথম প্রযুক্তির মানে আধুনিক কিছু চলছে, মানে এইটা যে চলা সম্ভব এটাই আমরা প্রথম দেখতে পাচ্ছি। ফলে ওইটার যে একটা আনন্দ ছিল, এক্সাইটমেন্ট ছিল, যে বাচ্চাটা মানে ইয়া দিয়ে খেলে, রিমোট কন্ট্রোল দিয়ে খেলছে, গাড়ি চালাচ্ছে, সে কখনোই সেটা পাবে না। অর্থাৎ আমি বলতে পারি যে আবেগের জায়গাটা কমে যাচ্ছে বা বিস্ময়ের জায়গাটা কমে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমার মনে হয় ধীরে ধীরে আমার এটা খুব মনে হয় যে ধরো বড় হতে হতে আমরা যা হারিয়ে ফেলি সেটা হচ্ছে, সেটার সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে মুগ্ধতা আর বিস্ময়বোধ। এবং বড় হওয়া আমাদের গায়ের থেকে যেটা খুলে নেয় সেটা হচ্ছে এই চমৎকার একটা জামা, যে জামাটা রঙিন, এবং সেটা ধরে রাখার জন্য একটা মানে রঙিন মনেরও দরকার হয়, যেটা আমরা আসলেই মানে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তবে এটুকু বলে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই যে আমাদের বয়স যতই বাড়ুক না কেন, প্রাণের দিক থেকে বা প্রাণোচ্ছলতার দিক থেকে কিন্তু আমরা চিরতরুণ, এবং সেটাই থাকতে চাই। নিশ্চয়ই সেটাই থাকবে সবসময়। আমার বয়স 16ই থাকুক, তোমরা দোয়া করো। এবং আমার বয়স 21। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি 18কে কখনো ক্রস করতে চাই না, আমি সবচেয়ে ছোট। যাই হোক, প্রিয় শ্রোতা, কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে এসেছি যে অনুষ্ঠান শেষ হয়ে গেল, কেমন করে ফুরিয়ে গেল বুঝতে পারছি না। আসলে যে প্রসঙ্গে কথা বলছিলাম, এই প্রসঙ্গটি নিয়ে হয়তো সিরিজ প্রোগ্রাম করা যেতে পারে, এবং কোনো সময় আমরা আসবো সেভাবে করে। এখন আমরা বাড়ি যাব, এবং শুনতে শুনতে বাড়ি যাব একটি ওয়ার্ল্ড মিউজিক সেকশন থেকে আমাদের সবারই আমি বিশ্বাস করি পছন্দের একটি গান। তার আগে আমরা আমাদের শৈশবকে মনে করে সুফিয়া কামালের একটি কবিতা একটু শুনিয়ে আপনাদেরকে শুনিয়ে দিয়ে তারপর বাড়ি যাচ্ছি। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে ওড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতিরোর। ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজারে। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো।
কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। I would like to know when a